চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট টার্ম নিয়ে কথা বলবো, সেই সঙ্গে শূন্য ক্রম বিক্রিয়ার সমাকলিত রূপ, লেখচিত্র এবং বিভিন্ন রাশিগুলোর মধ্যে সম্পর্ক ব্যাপারটা আমরা দেখব। বেশ ইম্পর্টেন্ট আলোচনা। প্রথমে আমরা দেখব মৌলিক বিক্রিয়া বলতে কি বুঝি। মৌলিক বিক্রিয়া, এলিমেন্টারি রিয়াকশন বলা হয় মৌলিক বিক্রিয়া। তো যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া একটা ধাপে ঘটে, ওয়ান স্টেপ, এক ধাপে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া ঘটে তাদেরকে বলা হয় মৌলিক বিক্রিয়া। বোঝা গেছে? তাহলে মৌলিক বিক্রিয়া বলতে আমরা বুঝব যে এক ধাপে সংগঠিত বিক্রিয়া। যে সমস্ত বিক্রিয়া একটা ধাপে ঘটবে, এক ধাপে সংগঠিত বিক্রিয়াকে বলা হয় মৌলিক বিক্রিয়া। এবং মনে রাখবে, মৌলিক বিক্রিয়া কিন্তু কোনো অন্তর্বর্তী যৌগ তৈরি হয় না। অন্তর্বর্তী যৌগ তৈরি হয় না। বোঝা গেছে? অন্তর্বর্তী যৌগ, মৌলিক বিক্রিয়া মনে রাখবে যে অন্তর্বর্তী যৌগ তৈরি হয় না। এই ধরনের বিক্রিয়ার উদাহরণ যদি বলি, এই মৌলিক বিক্রিয়াও বেশ কিছু মৌলিক বিক্রিয়া আছে, আমরা এরকম দুই একটা মৌলিক বিক্রিয়ার উদাহরণ দেখে নিব। যেমন NO, মনে রাখবে NOর সাথে যদি O3 বিক্রিয়া ঘটানো যায় তাহলে সেক্ষেত্রে NO2 এবং O2 উৎপন্ন হয়। এই বিক্রিয়াগুলো হলো এক ধাপে সংগঠিত বিক্রিয়া এবং এটা হলো মৌলিক বিক্রিয়ার উদাহরণ। ঠিক আছে? ইম্পর্টেন্ট একটা টার্ম মনে রাখবে আজকে থেকে। তাহলে মৌলিক বিক্রিয়া আমরা সেই বিক্রিয়াগুলোকে বলবো, এই ধরনের বিক্রিয়াগুলোকে যে সমস্ত বিক্রিয়া একটা ধাপে ঘটে, যাদের ক্ষেত্রে কোনো অন্তর্বর্তী যৌগ উৎপন্ন হয় না। ঠিক আছে? আমরা এরপরে দেখব জটিল বিক্রিয়া। কাকে বলবো তাহলে? জটিল বিক্রিয়া। যে সমস্ত বিক্রিয়া একাধিক ধাপে ঘটবে, জটিল বিক্রিয়া। যে সমস্ত বিক্রিয়া কি হবে? জটিল বিক্রিয়া যে সমস্ত বিক্রিয়া দুই বা ততোধিক মৌলিক বিক্রিয়ার সাহায্যে ঘটে। বোঝা গেছে? দুই বা ততোধিক মৌলিক বিক্রিয়ার সাহায্যে যে সমস্ত বিক্রিয়া সংঘটিত হয়, অর্থাৎ সোজা কথায় যে সমস্ত বিক্রিয়া একাধিক ধাপে সংঘটিত হয়, সেই সমস্ত বিক্রিয়াকে বলা হয় জটিল বিক্রিয়া। বোঝা গেছে? যেমন এই ধরনের জটিল বিক্রিয়ার উদাহরণ যদি বলি, যেমন কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন মনোক্সাইড তৈরি হয়, আবার এই কার্বন মনোক্সাইডের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। সুতরাং এই বিক্রিয়াটা দুটো ধাপে সংঘটিত হয়। কি মূল বিক্রিয়া যেটা কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া কার্বন ডাইঅক্সাইড, এই বিক্রিয়াটা দুটো ধাপে ঘটে, 1 নম্বর এবং 2 নম্বর ধাপে। সুতরাং এই বিক্রিয়াটা হলো একটা জটিল বিক্রিয়ার উদাহরণ। কাজে যে সমস্ত বিক্রিয়া একাধিক ধাপে সংঘটিত হয়, একাধিক মৌলিক বিক্রিয়ার সাহায্যে সংঘটিত হয়, সে সমস্ত বিক্রিয়াকে আমরা বলি জটিল বিক্রিয়া। বোঝা গেছে? ভালো করে মনে রাখবে, যে সমস্ত বিক্রিয়া দুই বা ততোধিক মৌলিক বিক্রিয়ার সাহায্যে ঘটে, ঠিক আছে, তাদেরকে বলা হয় জটিল বিক্রিয়া। এই হলো মৌলিক বিক্রিয়া আর এই হলো জটিল বিক্রিয়া। এবং এদের উদাহরণগুলো, ছোট ছোট টার্মগুলো, এদের উদাহরণগুলো মনে রাখতে হবে। আমরা এবার একটা ইম্পর্টেন্ট টার্ম নিয়ে কথা বলবো, বিক্রিয়ার আণবিকতা, মলিকুলারিটি বলা হয়। বেশ ইম্পর্টেন্ট টার্ম, আণবিকতা। কাকে বলা হয় বিক্রিয়ার আণবিকতা বলো তো? মনে রাখবে যে মৌলিক বিক্রিয়ায় সর্বনিম্ন যতগুলি অণু, পরমাণু বা আয়ন, যতগুলো অণু, পরমাণু বা আয়ন অংশগ্রহণ করে, বোঝা গেছে, তাকে আণবিকতা বলা হয়। ভালো একটা টার্ম, ইম্পর্টেন্ট। কাকে বলে? কোনো মৌলিক বিক্রিয়ায় সর্বনিম্ন যতগুলো অণু, পরমাণু বা আয়ন অংশগ্রহণ করে সেই সংখ্যাটাকে বলা হয় ওই বিক্রিয়ার আণবিকতা তথা মলিকুলারিটি। মলিকুলারিটির বেশ কিছু বৈশিষ্ট্য আছে, মনে রাখবে মলিকুলারিটির বৈশিষ্ট্য
কি বৈশিষ্ট্য বলো তো? এই মলিকুলারিটি বা আণবিকতা এটা একটা তাত্ত্বিক রাশি, এটা কিন্তু পরীক্ষালব্ধ রাশি নয়, এটা তাত্ত্বিক রাশি। বোঝা গেছে? এবং এর মান সর্বদা, এটা সর্বদা কি হবে? এটা সর্বদা পূর্ণ সংখ্যা হয়, এটা সর্বদা পূর্ণ সংখ্যা হয়। এর মান ভগ্নাংশ বা শূন্য বা নেগেটিভ হতে পারে না। বোঝা গেছে? ক্রমের মতন কিন্তু হতে পারে না। সেই সঙ্গে মনে রাখবে মৌলিক বিক্রিয়া যদি হয় তাহলে মৌলিক বিক্রিয়া যে আণবিকতা, মৌলিক বিক্রিয়া আণবিকতা, মৌলিক বিক্রিয়ার আণবিকতা ব্যালেন্স সমীকরণ থেকে নির্ণয় করা যায়, ব্যালেন্স সমীকরণ থেকে নির্ণয় করা যায়। বোঝা গেছে? এই হলো আণবিকতার বৈশিষ্ট্য। মনে রাখবে আণবিকতার বৈশিষ্ট্য ভীষণ ইম্পর্টেন্ট, ভালো একটা ইম্পর্টেন্ট টার্ম। কাকে বলে আণবিকতা? কোনো মৌলিক বিক্রিয়ায় সর্বনিম্ন যতগুলো অণু, পরমাণু বা আয়ন অংশগ্রহণ করে তাকে বলা হয় আণবিকতা। তো আণবিকতার আর কি বৈশিষ্ট্য? এটা একটা তাত্ত্বিক রাশি, এটা পরীক্ষালব্ধ রাশি কিন্তু নয়। এবং আণবিকতার মান সবসময় পূর্ণ সংখ্যা হবে, এর মান ভগ্নাংশ বা শূন্য বা নেগেটিভ হতে পারে না। বোঝা গেছে কথাটা? সেই সঙ্গে মনে রাখবে যদি কোনো বিক্রিয়া মৌলিক বিক্রিয়া হয় তাহলে ব্যালেন্স সমীকরণ থেকে কিন্তু আমরা আণবিকতাটা সহজে বলে দিতে পারি। বোঝা গেছে? আমরা এবার বিভিন্ন আণবিকতার বিক্রিয়া দেখব। আণবিকতা একটা অণু যদি অংশগ্রহণ করে আণবিকতা 1 হবে, দুটো অণু অংশগ্রহণ করলে আণবিকতা 2 হবে। আমরা এইভাবে আণবিকতা, যেমন মনে করে এক আণবিক বিক্রিয়া, এক আণবিক বিক্রিয়া বলতে পারবে একটা এক আণবিকতা বিক্রিয়া উদাহরণ, এক আণবিক বিক্রিয়ার উদাহরণ, এক আণবিক বিক্রিয়ার উদাহরণ যেমন I2 থেকে তৈরি হলো 2I, এটা হলো এক আণবিক বিক্রিয়ার উদাহরণ। একটা অণু অংশগ্রহণ করেছে, দেখতে পাচ্ছ একটা সামনে কিছু নেই মানে 1 আছে। আমরা যদি 2 আণবিক বিক্রিয়ার উদাহরণ বলি, 2 আণবিক বিক্রিয়ার উদাহরণ কি হবে? আমরা এরকম বেশ কিছু উদাহরণ আমরা সহজে দিতে পারি। 2 আণবিক বিক্রিয়ার উদাহরণ যেমন NOর সাথে O3 বিক্রিয়ায় তৈরি হচ্ছে NO2 প্লাস O2। এখানে একটা অণু আর একটা অণু, মোট দুটো অণু অংশগ্রহণ করেছে, ফলে এটা হলো দ্বি আণবিক বিক্রিয়ার উদাহরণ। আমরা যদি 3 আণবিক বিক্রিয়ার উদাহরণ বলি বলো তো, 3 আণবিক বিক্রিয়ার উদাহরণ তাহলে আমরা দেখব সালফার ডাইঅক্সাইডের সঙ্গে যদি অক্সিজেনের বিক্রিয়া ঘটায় তাহলে সালফার ডাইঅক্সাইড তৈরি হয়। দেখো এখানে দুটো অণু আর এখানে একটা অণু, 3টে অণু অংশগ্রহণ করেছে, ফলে এটা হলো ত্রি-আণবিক বিক্রিয়ার উদাহরণ। আমরা এরকম বেশ কিছু বিভিন্ন আণবিকতা উদাহরণ দিতে পারি। মনে রাখবে এক আণবিক বিক্রিয়ার উদাহরণ, এই বিক্রিয়াটা হলো 2 আণবিক বিক্রিয়ার উদাহরণ, কারণ এখানে একটা অণু এখানে একটা অণু, দুটো অণু অংশগ্রহণ করেছে। আর এই বিক্রিয়াটা হলো ত্রি-আণবিক বিক্রিয়ার উদাহরণ, কারণ এখানে দুটো অণু আর এখানে একটা অণু, 3টা অণু অংশগ্রহণ করেছে। NO3, এই বিক্রিয়াটা আণবিকতা কত? আণবিকতা বৃদ্ধির সঙ্গে বিক্রিয়ার সংখ্যা হ্রাস পায়। আণবিকতা যত বাড়তে থাকে বিক্রিয়ার সংখ্যা তত কমতে থাকে। অর্থাৎ আমরা যে উদাহরণগুলো দিলাম দ্বি-আণবিক, ত্রি-আণবিক, আণবিকতা 4 এরকম বিক্রিয়ার অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। ত্রি-আণবিক বিক্রিয়ার সংখ্যা খুব কম, এক আণবিক বিক্রিয়ার সংখ্যা আবার অনেক। এই ঘটনাটা কেন ঘটে বলো তো? আণবিকতা যত বৃদ্ধি পায় বিক্রিয়ার সংখ্যা তত হ্রাস পায় কেন? এই ঘটনাটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? তো মনে রাখবে যে বিক্রিয়া যে সংঘটিত হয় পারস্পরিক সংঘর্ষের ফলে। বোঝা গেছে? পারস্পরিক সংঘর্ষের ফলে বিক্রিয়া কিন্তু ঘটে, পারস্পরিক সংঘর্ষের ফলে বিক্রিয়া সংঘটিত হয়। মনে রাখবে পারস্পরিক সংঘর্ষের ফলে বিক্রিয়া ঘটে। এবং আণবিকতা বৃদ্ধির সঙ্গে কি হবে তাহলে? আণবিকতা আমরা যদি দেখো তো একটা ছবি যদি আমরা কল্পনা করি, এখানে দেখো এই বক্সের মধ্যে শুধু এ কণাগুলো আছে, তাহলে এদের মধ্যে যে পারস্পরিক সংঘর্ষ হবে শুধু এর মধ্যে সংঘর্ষ হবে। কিন্তু এখানে যদি আণবিকতা দুরকম কণা থাকে এ এবং বি, তাহলে বলো তো এ আর বি যদি থাকে তাহলে এ বি এর মধ্যে সংঘর্ষের সংখ্যাটা কতটা কমে যাবে? কারণ এখানে 3 রকমের সংঘর্ষ হবে। এ এর সাথে সংঘর্ষ হবে,
বি বি এর সাথে সংঘর্ষ হবে, আবার এ বি এর সাথে সংঘর্ষ হবে, ফলে এ বি এর সাথে সংঘর্ষ সংখ্যাটা কিন্তু অনেকটাই কমে যাবে। আবার যদি আমরা 3 রকম দেখি যে এর মধ্যে 3 ধরনের কণা বর্তমান, এ বি সি, এরকম 3 ধরনের কণা যদি বর্তমান থাকে, তাহলে বলো তো অ্যাট এ টাইম একসাথে এ বি সি 3টা কণা পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হবে, সংখ্যাটা কতটা কমে যাবে, বোঝা গেছে? ফলে বাস্তবে আমরা দেখি কি 3 বা 3-এর বেশি যদি আণবিকতা হয় সেক্ষেত্রে বিক্রিয়া প্রায় খুঁজেই পাওয়া যায় না। কেন? কারণ পারস্পরিক সংঘর্ষটার সংখ্যাটা ক্রমশ ব্যাপক হারে কমতে থাকে। সেই জন্য আমরা মনে রাখবো যে ছোট্ট করে কথাটা, পারস্পরিক সংঘর্ষের ফলে বিক্রিয়া সংঘটিত হয় এবং আণবিকতা বৃদ্ধির সঙ্গে, মনে রাখবে আণবিকতা বৃদ্ধির সঙ্গে কি হচ্ছে, বৃদ্ধির সঙ্গে সংঘর্ষের সংখ্যা কিন্তু কমতে থাকে, সংঘর্ষের সংখ্যা হ্রাস পায়, বোঝা গেছে? এবং দেখা গেছে কি 3 বা 3-এর বেশি, 3-এর বেশি আণবিকতা সম্পন্ন বিক্রিয়া প্রায় নেই বললেই চলে, বিক্রিয়া প্রায় নেই, বোঝা গেছে আমার কথাটা? তাহলে 3 বা 3-এর বেশি যদি আণবিকতা হয় তাহলে এই ধরনের পারস্পরিক সংঘর্ষ হওয়ার সম্ভাবনা একদম হ্রাস পায়। সে কারণে আণবিকতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিক্রিয়ার হার হ্রাস পায়, বোঝা গেছে কথাটা? তো আরেকবার বলি, মনে রাখবে যে পারস্পরিক সংঘর্ষের ফলে বিক্রিয়া সংঘটিত হয়, কিন্তু আণবিকতা যত বাড়বে তত পারস্পরিক সংঘর্ষের সংখ্যা হ্রাস পাবে। এবং 3 বা 3-এর বেশি যদি আণবিকতা হয় তাহলে তাদের মধ্যে পারস্পরিক সংঘর্ষের সংখ্যা এতটাই হ্রাস পায় যে বিক্রিয়া ঘটার সম্ভাবনা প্রায় থাকে না। সেই জন্য 3-এর বেশি আণবিকতা সম্পন্ন বিক্রিয়া প্রায় নেই বললেই চলে, বোঝা গেছে? এবার আমরা দেখব জটিল বিক্রিয়ার আণবিকতা কি হওয়া উচিত। জটিল বিক্রিয়া একাধিক ধাপে ঘটে, তাহলে একাধিক ধাপে যদি ঘটে আণবিকতা কত হবে আমরা সেই জিনিসটা একটু দেখে নেব। জটিল বিক্রিয়ায় আণবিকতা, তো মনে রাখবে জটিল বিক্রিয়ার আণবিকতা তাৎপর্যহীন, আণবিকতা তাৎপর্যহীন, কোনো তাৎপর্য নেই, আণবিকতার তাৎপর্য নেই। কেন তাৎপর্য নেই বলো তো? জটিল বিক্রিয়ার আণবিকতা তাৎপর্য নেই কেন? কারণ আমরা জানি জটিল বিক্রিয়া কি একাধিক ধাপে ঘটে, তাই কিনা বলো? জটিল বিক্রিয়া একাধিক ধাপে ঘটে এবং প্রতিটি ধাপ কি, প্রতিটি ধাপ এক একটি মৌলিক বিক্রিয়া, তাই কিনা বলো? প্রতিটি ধাপ এক একটি মৌলিক বিক্রিয়া। আর মৌলিক বিক্রিয়া যদি হয় তাহলে কি হবে, বিভিন্ন ধাপের আণবিকতা বিভিন্ন হবে বা বিভিন্ন ধাপে অংশগ্রহণকারী কণার সংখ্যা ভিন্ন, তাই কিনা বলো? কণার সংখ্যা ভিন্ন আর অংশগ্রহণকারী কণার সংখ্যা যদি ভিন্ন হয় তাহলে আণবিকতাও ভিন্ন। ফলে বিভিন্ন ধাপের প্রত্যেকটা ধাপ যদি মৌলিক ধাপ হয়, বিভিন্ন ধাপে অংশগ্রহণ কণার সংখ্যা যদি ভিন্ন হয়, অর্থাৎ আণবিকতা যদি ভিন্ন হয়, তাহলে বিভিন্ন ধাপে কি হবে, বিভিন্ন ধাপের আণবিকতা ভিন্ন। তো আণবিকতা যদি ভিন্ন হয় তাহলে বিক্রিয়াটার আণবিকতা কত ধরবো বলো তো? সেজন্য আমরা বলে থাকি জটিল বিক্রিয়া আণবিকতা তাৎপর্যহীন, কারণ জটিল বিক্রিয়া বিভিন্ন ধাপে ঘটে, বুঝে গেছে কথাটা? বিভিন্ন ধাপে ঘটার ফলে প্রত্যেকটা ধাপ মৌলিক বিক্রিয়া এবং প্রত্যেকটা ধাপে অংশগ্রহণকারী কণার সংখ্যাও ভিন্ন। তাহলে কণার সংখ্যা যদি ভিন্ন হয় তাহলে প্রত্যেকটা ধাপের আণবিকতা ভিন্ন। তো বিক্রিয়াটার আণবিকতা কোনটা ধাপ ধরবো বলো? ধরা যাবে? সে কারণে যেহেতু একাধিক ধাপে যদি বিক্রিয়া ঘটে, ভিন্ন ভিন্ন ধাপের আণবিকতা যদি ভিন্ন হয় তাহলে ওই বিক্রিয়াটার আণবিকতা এত, এই কথাটা কিন্তু তাৎপর্য। সে কারণে আমরা বলে থাকি জটিল বিক্রিয়ায় আণবিকতার কোনো তাৎপর্য নেই। ঠিক আছে, আমরা এবার দেখব মৌলিক বিক্রিয়া যদি হয় তাহলে মৌলিক বিক্রিয়ার হার সমীকরণটা কীরকম হবে। মৌলিক বিক্রিয়া, মনে করো একটা মৌলিক বিক্রিয়া, তো আমরা মৌলিক বিক্রিয়ার হার সমীকরণ দেখব। মৌলিক বিক্রিয়ার হার সমীকরণ। মৌলিক বিক্রিয়া কাকে বলে? যে সমস্ত বিক্রিয়া কি হয় এক ধাপে ঘটে
এবং এই সমস্ত বিক্রিয়ার হার গাঢ়ত্বের সমানুপাতিক হয়, গাঢ়ত্বের সমানুপাতিক, হার গাঢ়ত্বের সমানুপাতিক হয় এবং এদের ক্ষেত্রে ভরক্রিয়া সূত্র কি হয়, ভরক্রিয়া সূত্র প্রযোজ্য হয়। বোঝা গেছে? এবং মনে রাখবে আরও একটা ইম্পর্টেন্ট কথা, যে মৌলিক বিক্রিয়া যদি হয় তাহলে মৌলিক বিক্রিয়া ক্রম আর আণবিকতা সমান হয়, মৌলিক বিক্রিয়া ক্রম আর আণবিকতা সমান। বোঝা গেছে? এই কথাটা মনে রাখবে, ইম্পর্টেন্ট একটা কথা, মৌলিক বিক্রিয়া যদি হয় তাহলে ক্রম আর আণবিকতা সমান হয়। ঠিক আছে? তো মৌলিক বিক্রিয়া হার সমীকরণ তাহলে কি? সেই বিক্রিয়াগুলোকে মৌলিক বিক্রিয়া বলা হয় যারা এক ধাপে ঘটে। এদের ক্ষেত্রে বিক্রিয়ার হার তাদের গাঢ়ত্বের সমানুপাতিক হয় এবং এদের ক্ষেত্রে কি হয়, এই ভরক্রিয়া সূত্রটাই কিন্তু এদের প্রযোজ্য হয় এবং এদের ক্ষেত্রে ক্রম আর আণবিকতা সমান হয়। এই হলো মৌলিক বিক্রিয়ার হার সমীকরণ। ঠিক আছে? তো আমরা যদি এরকম একটা উদাহরণ দিই, উদাহরণ তাহলে কী হবে বলো তো? ধরে নিলাম 2a প্লাস বি থেকে সি তৈরি হচ্ছে। তাহলে এই বিক্রিয়াটা যদি মৌলিক বিক্রিয়া হয় এক্ষেত্রে তাহলে বিক্রিয়ার হার কি হবে? বিক্রিয়ার হার হবে এর গাঢ়ত্বের ঘাতের সমানুপাতিক, বি এর এক গাঢ়ত্বের সমানুপাতিক। এটা হলো মৌলিক বিক্রিয়া হার এবং মৌলিক বিক্রিয়া হার সমীকরণটা আমরা কি করতে পারি? ব্যালেন্স সমীকরণ থেকে নির্ণয় করতে পারি। মনে থাকবে কথাটা? তাহলে মৌলিক বিক্রিয়ার হার কি করা যায়? হার ব্যালেন্স সমীকরণ থেকে নির্ণয় করা যায়। মনে থাকবে? ব্যালেন্স সমীকরণ থেকে নির্ণয় করা যায়। তাহলে তোমরা বলতে পারবে, যদি বলা হয় যে মনে করো এ বি বি থেকে সি, এটি মৌলিক বিক্রিয়া। এটা কি বিক্রিয়া? এটা একটি মৌলিক বিক্রিয়া। তাহলে বলো তো এর হার সমীকরণের রাশিমালাটা কি হবে? এর হার সমীকরণের রাশিমালা কি হবে এই বিক্রিয়াটা, যদি এটা মৌলিক বিক্রিয়া হয়? আমরা আবার দেখব মৌলিক বিক্রিয়ার একটা প্রবলেম যদি আমি বলি, তাহলে বলো তো এই প্রবলেমটা কিভাবে সলভ করা যাবে মৌলিক বিক্রিয়া ছোট একটা প্রবলেম। যেমন মনে করো বলে দিল বিক্রিয়ার হার সমান এ বি পাওয়ার 3/2। ঠিক আছে? এই যে বিক্রিয়ার এই হার, বিক্রিয়াটি মৌলিক কিনা বলো তো? সেই বিক্রিয়াটি মৌলিক কিনা, বিক্রিয়াটি মৌলিক কিনা কেউ বলো যে এই যে বিক্রিয়ার এই হার, সেই বিক্রিয়াটা মৌলিক কিনা? কিভাবে বলবে বলো তো? বলতে পারবে? বলো। তখন আমরা এই বিক্রিয়াটা, এই প্রবলেমটার ক্ষেত্রে দেখো, যেহেতু এটা মৌলিক বিক্রিয়া যদি হয় তাহলে আমরা কি বলতে পারি? মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়? মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার ক্রম আর আণবিকতা সমান হয়, ক্রম সমান আণবিকতা, এই কথাটা বলা হলো। তো প্রদত্ত বিক্রিয়াটার কত? প্রদত্ত বিক্রিয়ার ক্রম কত বলো তো? প্রদত্ত বিক্রিয়ার ক্রম 1 আছে, তাহলে 1 প্লাস 3/2 5/2, যেটা কি ভগ্নাংশ নয় কি? তাহলে যদি ক্রম ভগ্নাংশ হয় তাহলে আণবিকতাও ভগ্নাংশ হবে। যদি মৌলিক বিক্রিয়া হয়, মৌলিক বিক্রিয়া হতে গেলে তার আণবিকতা ভগ্নাংশ, কিন্তু আণবিকতা ভগ্নাংশ হতে পারে না। আণবিকতা ভগ্নাংশ হবে 5/2 যদি মৌলিক বিক্রিয়া হয়, কিন্তু আণবিকতা ভগ্নাংশ হতে পারে না। বোঝা গেছে কথাটা? ফলে বিক্রিয়াটা মৌলিক হতে পারে না। এই কথা বোঝা গেছে? আণবিকতা ভগ্নাংশ হতে পারে না, ফলে বিক্রিয়াটি মৌলিক হতে পারে না। বোঝা গেছে আমার কথাটা? নিশ্চয় বুঝতে পেরেছ? তাহলে এই যদি বলে এই বিক্রিয়াটি মৌলিক বিক্রিয়া কিনা, তো আমি বলবো বিক্রিয়াটি মৌলিক বিক্রিয়া নয়, কারণ মৌলিক বিক্রিয়া হলে ক্রম আর আণবিকতা সমান হবে। প্রদত্ত বিক্রিয়াটার ক্রম হলো 5/2 ভগ্নাংশ, তাহলে আণবিকতাও ভগ্নাংশ হচ্ছে, কিন্তু আণবিকতা কখনো ভগ্নাংশ হতে পারে না, ফলে বিক্রিয়াটা মৌলিক হতে পারে না। বোঝা গেছে? আমরা এবার দেখব বিক্রিয়ার আর কিছু টার্ম আছে, রাসায়নিক বিক্রিয়ার সংক্রান্ত বেশ কিছু টার্ম। যেমন বিক্রিয়ার কৌশল বলতে আমরা কি বুঝবো? মেকানিজম, বিক্রিয়া কৌশল। কাকে বলে বিক্রিয়া কৌশল? একটা রাসায়নিক বিক্রিয়া যে ঘটে, সেই রাসায়নিক বিক্রিয়ার
বিক্রিয়া পথের পূর্ণাঙ্গ, বোঝা গেছে, একদম পুঙ্খানুপুঙ্খ ডিটেলস পূর্ণাঙ্গ বিবরণকে বলা হয় বিক্রিয়ার কৌশল। বোঝা গেছে? তাহলে কোন একটা রাসায়নিক বিক্রিয়ার কৌশল বলতে আমরা কি বুঝবো? সেই রাসায়নিক বিক্রিয়াটা যে বিভিন্ন ধাপে বা বিভিন্নভাবে ঘটছে প্রত্যেকটা স্টেপের পূর্ণাঙ্গ বিবরণকে, পুঙ্খানুপুঙ্খ বিবরণকে বলা হয় ওই বিক্রিয়ার কৌশল। ঠিক আছে, এবার আমরা আরেকটা টার্ম দেখব, অন্তর্বর্তী যৌগ, ইন্টারমিডিয়েট কম্পাউন্ড। অন্তর্বর্তী যৌগ কি? অন্তর্বর্তী যৌগ এমন কিছু আছে যে সমস্ত বিক্রিয়া একাধিক ধাপে ঘটে, সেই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যায় কোনো একটা পদার্থ বিক্রিয়া পথে উৎপন্ন হলো, মধ্যবর্তী ধাপে উৎপন্ন হলো, আবার পরবর্তী ধাপে নিঃশেষ হয়ে গেল, মূল ব্যালেন্স সমীকরণটা থেকে থাকে না, সেই পদার্থগুলোকে বলা হবে অন্তর্বর্তী পদার্থ। যে সমস্ত পদার্থ একটা ধাপে উৎপন্ন হবে এবং তারপরের ধাপে তারা নিঃশেষ হয়ে যাবে। তাহলে অন্তর্বর্তী যৌগ বলতে আমরা কি বুঝবো? যেসব পদার্থ মধ্যবর্তী ধাপে উৎপন্ন হবে ও মধ্যবর্তী ধাপে নিঃশেষ হবে। ঠিক আছে, মূল ব্যালেন্স সমীকরণে থাকে না। তাদেরকে বলা হবে, সেই সমস্ত পদার্থকে বলা হবে অন্তর্বর্তী পদার্থ। যারা মাঝপথে উৎপন্ন হবে আবার মাঝপথে ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, তাদেরকে বলা হবে অন্তর্বর্তী পদার্থ। যেমন আমরা যদি বলি কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন মনোক্সাইড তৈরি হয়, আবার কার্বন মনোক্সাইডের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এই বিক্রিয়াটাতে যদি আমরা দেখি তাহলে মূল বিক্রিয়া হলো কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড, কিন্তু এক্ষেত্রে কার্বন মনোক্সাইড দেখো প্রথম ধাপে কার্বন মনোক্সাইড তৈরি হলো, দ্বিতীয় ধাপে কার্বন মনোক্সাইড নিঃশেষ হয়ে গেল, মূল বিক্রিয়াটাতে কার্বন মনোক্সাইড নেই, ফলে প্রদত্ত বিক্রিয়ায় কার্বন মনোক্সাইড হলো অন্তর্বর্তী যৌগ। বোঝা গেছে নিশ্চয়ই যে এই বিক্রিয়াটা, মূল বিক্রিয়া হলো কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া কার্বন ডাইঅক্সাইড, কিন্তু এই বিক্রিয়াটা দুটো ধাপে ঘটে এবং দুটো ধাপের মধ্যে প্রথম ধাপে উৎপন্ন কার্বন মনোক্সাইড দ্বিতীয় ধাপে নিঃশেষ হয়ে যায়, ফলে মূল সমীকরণটাতে কার্বন মনোক্সাইড থাকে না। সুতরাং এই বিক্রিয়াটাতে কার্বন মনোক্সাইড হলো অন্তর্বর্তী যৌগ, ইন্টারমিডিয়েট কম্পাউন্ড বলা হয়। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে যারা একাধিক ধাপে সংঘটিত বিক্রিয়ার মাঝে উৎপন্ন হবে এবং মাঝে ধাপে নিঃশেষ হয়ে যাবে, মূল বিক্রিয়াটাতে থাকবে না, তাদেরকে বলা হবে অন্তর্বর্তী যৌগ। আরেকটা জিনিস মনে রাখবে, রাসায়নিক বিক্রিয়া আরেকটা টার্ম আছে যাকে বলা হয় হার নির্ণায়ক ধাপ, রেট ডিটারমিনিং স্টেপ, হার নির্ণায়ক ধাপ, RDS বলা হয়, হার RDS বা শুধু RDO বলা হয়। রেট ডিটারমিনিং স্টেপ কাকে বলা হবে? তো যে সমস্ত বিক্রিয়া একাধিক ধাপে ঘটে সেই ধাপগুলো প্রত্যেকটা স্টেপের হার কিন্তু সমান নয়, কোনোটা হার দ্রুত, কোনো বিক্রিয়ার হার স্টেপের হার দ্রুত হয়, কোনো স্টেপ ধীরে ধীরে ঘটে। বোঝা গেছে? এই যে একাধিক ধাপে সংঘটিত বিক্রিয়ার মধ্যে যে ধাপটা সব থেকে ধীরে ঘটে, তাহলে মনে রাখবে একাধিক ধাপে সংঘটিত বিক্রিয়া, একাধিক ধাপে সংঘটিত বিক্রিয়ার যে ধাপের হার সর্বনিম্ন অর্থাৎ ধীর গতি সম্পন্ন তাকে হার নির্ণায়ক ধাপ বলা হয়, হার নির্ণায়ক ধাপ। মনে থাকবে কথাটা? তাহলে আবার বলছি, হার নির্ণায়ক ধাপ বলতে আমরা কি বুঝবো? আমরা যদি ধরে নিই যে একটা বিক্রিয়া সংঘটিত হচ্ছে, এ থেকে এ আর বি বিক্রিয়া করে সি তৈরি হলো এবং সি এর সাথে আবার
বি বিক্রিয়া করে ডি তৈরি হচ্ছে, এরকম যদি একটা বিক্রিয়া ঘটেনি, আমরা যদি ধরে নিই যে এই বিক্রিয়াটার হার সবথেকে ধীর আর এই বিক্রিয়াটার হার দ্রুত, তাহলে আমরা প্রথম বিক্রিয়াটাকে বলবো হার নির্ণায়ক ধাপ, কারণ বিক্রিয়াটার প্রোডাকশনটা এই বিক্রিয়াটার উপর নির্ভর করবে, বিক্রিয়ার হার সমীকরণটাও এই বিক্রিয়াটার উপর নির্ভর করবে। ফলে বিক্রিয়ার হার সমীকরণ নির্ভর করে যে ধাপটার উপর, সেই ধাপটাকে বলা হয় হার নির্ণায়ক ধাপ। অথবা একাধিক ধাপে সংঘটিত হয় যে বিক্রিয়াগুলো, মনে থাকবে, যে সমস্ত বিক্রিয়া একাধিক ধাপে সংঘটিত হয় সেই সমস্ত বিক্রিয়ার মধ্যে সবচেয়ে ধীরে ঘটে যে ধাপটা, সেই ধাপটাকে বলা হয় হার নির্ণায়ক ধাপ। ক্রম ও আণবিকতার পার্থক্য। আমরা ক্রম দেখলাম আগের দিন ক্লাসে, আজকে আণবিকতা পড়লাম। এই ক্রম আর আণবিকতার মধ্যে কি পার্থক্য? ক্রম ও আণবিকতার মধ্যে পার্থক্য কি কি পার্থক্য নজরে আসছে বলতো? ক্রম এবং আণবিকতার রাশি দুটো কিন্তু ভিন্ন রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে, এবং পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় থাকেই। তো ক্রম আর আণবিকতার আমরা ছোট্ট ছোট পার্থক্যগুলো একটু মনে রাখার চেষ্টা করব, ছক করে মনে রাখার চেষ্টা করব। ক্রম আর আণবিকতা, ক্রম আণবিকতা, যেমন মনে রাখবো ক্রম এটা একটা পরীক্ষালব্ধ রাশি, পরীক্ষালব্ধ রাশি। আণবিকতা কিন্তু তাত্ত্বিক রাশি, এটা থিওরিটিক্যাল রাশি, তাত্ত্বিক রাশি। বোঝা গেছে? এই হলো একটা পার্থক্য। তাহলে মনে রাখবে ক্রম হলো পরীক্ষালব্ধ রাশি আর আণবিকতা তাত্ত্বিক রাশি, 1 নম্বর পার্থক্য। 2 নম্বর পার্থক্য মনে রাখবে, এই যে ক্রম, ক্রমের মান 0 হতে পারে। বোঝা গেছে? তো ক্রমের মান কি হতে পারে? 0 হতে পারে, ভগ্নাংশ হতে পারে, বা নেগেটিভ পজিটিভ হতে পারে, আমরা দেখেছি। কিন্তু আণবিকতা কি হবে? সর্বদা সর্বদা পূর্ণ সংখ্যা হবে, পূর্ণ সংখ্যা। বোঝা গেছে? সর্বদা পূর্ণ সংখ্যা হবে। সেই সঙ্গে মনে রাখবে কি, গাঢ়ত্বের যদি পরিবর্তন করা হয়, গাঢ়ত্বের পরিবর্তনে ক্রম চেঞ্জ হতে পারে, ক্রম পরিবর্তিত হতে পারে, পরিবর্তিত হতে পারে। এক্ষেত্রে কিন্তু মনে রাখবে গাঢ়ত্বের পরিবর্তনে আণবিকতা কখনো পরিবর্তন হতে পারে না। গাঢ়ত্বের পরিবর্তনে আণবিকতা অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে। এই পার্থক্য আমরা মনে রাখবো, খুব সহজ আছে। তাহলে ক্রম আর আণবিকতার রাশি দুটো কিন্তু ভিন্ন। মনে রাখবে ক্রম হলো পরীক্ষালব্ধ রাশি আর আণবিকতা হলো তাত্ত্বিক রাশি। ক্রমের মান 0, ভগ্নাংশ, নেগেটিভ পজিটিভ হতে পারে, আণবিকতা কিন্তু সবসময় পূর্ণ সংখ্যা হবে। এবং গাঢ়ত্বের পরিবর্তনে ক্রম পরিবর্তিত হতে পারে, কিন্তু গাঢ়ত্বের পরিবর্তনে আণবিকতা কখনো পরিবর্তন হতে পারে না। মনে থাকবে কথাটা? তোমরা বলতে পারবে যে একটা নেগেটিভ ক্রমের বিক্রিয়ার উদাহরণ দাও তো। নেগেটিভ ক্রমের বিক্রিয়ার উদাহরণ, বিক্রিয়ার উদাহরণ কি হবে? শূন্য ক্রম বিক্রিয়া। এই শূন্য ক্রমের বিক্রিয়ার আমরা সমাকলিত রূপ প্রতিষ্ঠা করব। খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, শূন্য ক্রম বিক্রিয়ার সমাকলিত রূপ। সমাকলিত রূপ। তো শূন্যক্রম বিক্রিয়া কাকে বলে বলো তো? যে সমস্ত বিক্রিয়ার হার গাঢ়ত্বের শূন্যক্রমের সমানুপাতিক, তাদের বলা হয় শূন্যক্রমের বিক্রিয়া। এই ধরনের আমরা ধরে নিব একটা, ধরা যাক এ থেকে বি একটি শূন্যক্রমের বিক্রিয়া। শূন্যক্রম বিক্রিয়া, ঠিক আছে? আমরা ধরে নিলাম এ থেকে বি একটা শূন্যক্রম বিক্রিয়া, আমরা কিন্তু সমাকলিত রূপ প্রতিষ্ঠা করব। এবং আরও ধরে নিলাম যে এ এর প্রাথমিক গাঢ়ত্ব আমরা ধরে নিলাম প্রারম্ভিক গাঢ়ত্ব, প্রারম্ভিক গাঢ়ত্ব আমি ধরে নিলাম প্রারম্ভিক গাঢ়ত্ব
A0 ও টি সময় পর গাঢ়ত্ব ধরে নিলাম টি সময় পর গাঢ়ত্ব ধরে নিলাম A। যেহেতু এটা শূন্য ক্রমের বিক্রিয়া, অতএব বিক্রিয়ার হার কি হবে? বিক্রিয়ার হার dA/dt সমান, এটা হবে কিনা বলো তো? যেহেতু শূন্য ক্রমের বিক্রিয়া তাহলে শূন্য পাওয়ারের সমানুপাতিক, ঠিক আছে। অথবা এখান থেকে আমরা কি পাবো? -dA/dt সমান কে a পাওয়ার 0 আর সামথিং পাওয়ার 0 = 1। তাহলে এখান থেকে আমরা কি পাবো? dA/dt সমান কে। এই সমীকরণটাকে বলা হয় শূন্য ক্রম বিক্রিয়ার অন্তর্কলিত রূপ। অন্তর্কলিত রূপ পরীক্ষা অনেক সময় লিখতে বলে যে অন্তর্কলিত রূপটি লিখো, তখন আমরা এটা লিখব। বোঝা গেছে কিনা বলো? এবার আমরা এই জায়গাটা থেকে সমাকলিত রূপ তৈরি করব। আমরা কি পেলাম এখানে? আমরা তাহলে এখান থেকে কি লিখতে পারবো বলো? -dA সমান kdt, এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে? -a সমান kt প্লাস জেড। জেডটা কি বলো তো? জেড হলো সমাকলন ধ্রুবক। এটা একটা ধ্রুবক, একে সমাকলন ধ্রুবক বলে, ঠিক আছে। বোঝা গেছে? এবার জেডের মানটা বের করব। কি করে বের করতে হয় বলো দেখি? জেডের মান যখন টি 0 তখন কি হবে? তখন a0 হবে। তাই হবে কি না? একদম শুরুতে টি এর মান যখন 0 তখন গাঢ়ত্বটা কি হবে? a0 হবে। এবং এই দুটো মান যদি এই সমীকরণে বসাই তাহলে আমরা কি পাবো? -a0 সমান জেড, 1 নম্বর সমীকরণ। এই জেডের মানটা 1 নম্বর সমীকরণে যদি বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো? -a সমান kt -a0। বুঝা যাচ্ছে তো? অসুবিধা কিছু নেই। a0টাকে এইদিকে নিয়ে আসো, তাহলে কি হবে? a0 - a সমান kt, অর্থাৎ এখান থেকে আমরা কি পাবো বলো? k = a0 - a/t। এটাকে বলা হয় শূন্য ক্রম বিক্রিয়ার সমাকলিত রূপ। সমাকলিত রূপ, সমাকলিত রূপ। এই হলো শূন্য ক্রম বিক্রিয়ার সমাকলিত রূপ আমরা পেলাম। আরেকবার বলছি, আমরা ধরে নিলাম এ থেকে বি একটি শূন্য ক্রমের বিক্রিয়া এবং এই বিক্রিয়াটা এর একদম প্রারম্ভিক গাঢ়ত্ব ধরে নিলাম a0 এবং টি সময় পরে গাঢ়ত্ব আমি ধরে নিলাম a। যদি তাই হয় তাহলে টি সময় পরে বিক্রিয়ার হার কত হবে? dA/dt সমানুপাতিক a0, যেহেতু শূন্য ক্রমে বিক্রিয়া ফলে শূন্য পাওয়ারের সমানুপাতিক। আমরা এই সমানুপাতিক চিহ্নটাকে তুলে একটা ধ্রুবক পাবো, যেখানে কে হলো হার ধ্রুবক, হার ধ্রুবক। এবং a পাওয়ার 0 = 1 যদি হয় তাহলে dA/dt সমান কে হবে। এটাকে বলা হয় অন্তর্কলিত রূপ শূন্য ক্রম বিক্রিয়ার। এবার এই যে অন্তর্কলিত রূপটা যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে একটা ধ্রুবক পাওয়া যাবে। সেই ধ্রুবকের মান বসিয়ে দিয়ে আমরা যে রাশিটা পাবো সেই রাশিটা হলো এটা, এবং এটা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এই রাশিটা, এটাকে বলা হবে সমাকলিত রূপ শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে। বোঝা গেছে? আমরা এবার শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বেশ কিছু রাশির মধ্যে পারস্পরিক সম্পর্ক প্রতিষ্ঠা করব। শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক, যেমন শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাসের সাথে সময়ের সম্পর্ক কীরূপ। ঠিক আছে? শূন্য ক্রম বিক্রিয়ার আমরা কিছু রিলেশন দেখব বিভিন্ন রাশিগুলোর মধ্যে, যেমন বিক্রিয়কের গাঢ়ত্ব, বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাসের সঙ্গে সময়ের সম্পর্ক কীরূপ। সময়ের সম্পর্ক, গণিতের ভাষায় এটা যদি বলি তাহলে বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাসের সাথে সময়ের সম্পর্ক মানে এই যে
A0 মাইনাস এ আর সময় টি, এই দুটো রাশির মধ্যে সম্পর্ক বোঝায় বানান করা কথাটা গাণিতিক সম্পর্ক। তাহলে আমরা শূন্যক্রম বিক্রিয়া থেকে আমরা কি পাই বলতো, কি পেলাম? শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে শূন্যক্রম বিক্রিয়ার সমাকলিত রূপটা আমরা কি পেলাম? সমাকলিত রূপ আমরা পেলাম কে ইকুয়াল A0 মাইনাস এ বাই টি। এই জায়গাটা থেকে আমরা খুব সহজে রাশি দুটার মধ্যে সম্পর্ক তৈরি করতে পারি। নিজেরাই বলতে পারবে, কণাকুনি যদি গুণ করি তাহলে কি হবে? A0 মাইনাস এ সমান কেটি বা এক্স ইকুয়াল কেটি। এই হলো এদের মধ্যে সম্পর্ক, যেখানে এক্স কি বোঝায়? গাঢ়ত্ব হ্রাস বোঝায়। এই হলো সম্পর্ক, একদম ছোট্ট একটা সম্পর্ক। তাহলে শূন্যক্রম বিক্রিয়া বিক্রয়কের গাঢ়ত্ব হ্রাসের সাথে সময়ের সম্পর্ক কীরূপ? এই হলো সম্পর্ক এক্স ইকুয়াল টু কেটি, যেখানে এক্সটা কী বোঝায়? গাঢ়ত্ব হ্রাস বোঝায়। বোঝা গেছে? আমরা আবার সম্পর্ক দেখব যে শূন্যক্রম বিক্রিয়া কত সময় শেষ হবে। শূন্যক্রম বিক্রিয়া শেষ হওয়ার প্রয়োজনীয় সময় কতক্ষণ পরে শূন্যক্রম বিক্রিয়া শেষ হবে বলো তো? শূন্যক্রম বিক্রিয়া শেষ হওয়ার জন্য প্রয়োজনীয় সময়। ঠিক আছে, শূন্যক্রম বিক্রিয়া আমরা ধরে নিলাম যে ধরা যাক টি সময় পর বিক্রিয়া শেষ হবে, নিঃশেষ হয়ে যাবে। তাহলে বিক্রিয়া যখন শেষ হবে তখন কি হবে বলো তো? যখন বিক্রিয়াটা শেষ হবে, ঠিক আছে, তখন বিক্রিয়ক অবশিষ্ট থাকবে না, ফলে এ সমান 0 হবে। তাই হবে কিনা? বিক্রিয়া যখন শেষ হবে তখন এর গাঢ়ত্ব 0 হয়ে যাবে, কারণ বিক্রিয়ক পদার্থ আর থাকবে না। তাহলে যদি তাই হয় তাহলে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি জানি? কে ইকুয়াল A0 মাইনাস এ বাই টি। এই জায়গায় আমরা A0 এর মান বসাবো, তাহলে ওর আমরা কি পাবো? কে সমান A0 মাইনাস 0 বাই টি। ওর আমরা কি পাবো? টি ইকুয়াল A0 বাই কে। অর্থাৎ এই সময় বিক্রিয়াটা শেষ হয়ে যাবে। কোন সময়? প্রাথমিক গাঢ়ত্ব আর তার হার ধ্রুবকের অনুপাতের মান যত হবে তত সময় বিক্রিয়াটা শেষ হবে। ফলে শূন্যক্রম বিক্রিয়া শেষ হওয়ার জন্য প্রয়োজনীয় সময় কত? A0 বাই কে। A0টা কি? প্রাথমিক গাঢ়ত্ব, আর কে হলো হার ধ্রুবকের মান। সুতরাং টি সময় পরে বিক্রিয়াটা যদি শেষ হয় তাহলে টি এর মান হবে A0 বাই কে। খুব সহজে নির্ণয় করতে পারি। শর্তটা মনে রাখবে, বিক্রিয়াটা যখন শেষ হবে তখন এ এর মান 0 হবে। সেই জায়গাটা থেকে আমাকে এই ফর্মুলাটাতে বসাতে হবে এবং সমস্ত রিলেশনগুলো এই ফর্মুলাটা থেকে আমরা তৈরি করতে পারি। এবার আমরা দেখব অর্ধজীবনকালের রাশিমালা কি হবে। অর্ধজীবনকাল, হাফ লাইফ পিরিয়ড বলা হয় রাসায়নিক বিক্রিয়ার। অর্ধজীবনকাল বেশ গুরুত্বপূর্ণ একটা টার্ম। অর্ধজীবনকাল, অর্ধজীবন, একে টি হাফ দিয়ে প্রকাশ করা হয়, অর্ধজীবনকাল। ঠিক আছে, তোমরা বলতে পারবে যে যদি এ থেকে বি এটা একটা শূন্যক্রমের বিক্রিয়া হয় তাহলে এর অন্তর্কলিত রূপটা কি হবে? অন্তর্কলিত রূপ লিখো। যদি এটা শূন্যক্রমের বিক্রিয়া হয়, শূন্যক্রম, এটা যদি শূন্যক্রম বিক্রিয়া হয় তাহলে এর অন্তর্কলিত রূপটা কি হবে বলো তো? আমরা অর্ধজীবনকালের রাশিমালা প্রতিষ্ঠা করব শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে। তো প্রথমে একটু মনে রাখা দরকার অর্ধজীবনকাল কাকে বলে। কাকে বলে? নামটা থেকেই তো বোঝা যাচ্ছে অর্ধজীবনকাল। যতটা সময় কি হয় কোনো বিক্রিয়া অর্ধেক সম্পন্ন হয়।
বোঝা গেছে? অর্ধেক কথাটার কি বলো তো, আমরা পার্সেন্টেজ যদি 50%, তাহলে অর্ধেক সম্পন্ন হয় যতটা সময়, সেই সময়টাকে বলা হয় অর্ধজীবনকাল। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে এই অর্ধজীবনকালের রাশিমালা কি হবে বলো? বলতে পারবে? পারবে। যেমন দেখো, যখন কি হবে, যখন টি হাফ হবে, তখন কি হবে বলো তো? তখন যে গাঢ়ত্ব, সেই গাঢ়ত্বটা তার প্রাথমিক গাঢ়ত্বের অর্ধেক হবে। তাই হবে কি না বলো? তবে তো অর্ধজীবনকাল, যে প্রাথমিক গাঢ়ত্বের অর্ধেক হবে। তাহলে এই দুটো মান আমরা এর সমাকলিত রূপ বসিয়ে দেব। আমরা কি জানি সমাকলিত রূপ শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বাই টি, এইখানে মান বসিয়ে দিব। তাহলে দেখো কি হবে, মান বসালে a0/2, টি এর জায়গায় টি হাফ। টি হাফটাকে যদি এদিকে লিখি তাহলে কি হবে, টি হাফ সমান ভগ্নাংশের যোগ বিয়োগ করবো 2a0 - a0/2, অর্থাৎ a0/2কে। এই হলো অর্ধজীবনকালের রাশিমালা। তাই কিনা বলো? তাহলে কোন একটা বিক্রিয়া যতটা সময় অর্ধেক সম্পন্ন হবে, অর্থাৎ 50% সম্পন্ন হবে, সেই সময়টাকে বলা হয় অর্ধজীবনকাল। শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা অর্ধজীবনকালের রাশিমালা নির্ণয় করি, তাহলে মনে রাখবে যখন টি হাফ হবে, তখন তার গাঢ়ত্ব, বিক্রিয়কের গাঢ়ত্ব প্রাথমিক গাঢ়ত্বের অর্ধেক হবে। এবং এই দুটো মান যদি এই ফর্মুলায় বসিয়ে দেওয়া যায়, তাহলে অর্ধজীবনকালের রাশিমালা পাওয়া যাবে। বোঝা গেছে? আমরা এবার শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে লেখচিত্রের সাহায্যে বিভিন্ন সম্পর্কগুলো প্রতিষ্ঠা করার চেষ্টা করব। কিন্তু তার আগে তোমরা বলতে পারবে যে শূন্যক্রম বিক্রিয়ার অর্ধজীবনকালের সাথে প্রাথমিক গাঢ়ত্বের সম্পর্ক কীরূপ? সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধজীবনকালের সঙ্গে প্রাথমিক গাঢ়ত্বের সম্পর্ক সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? এবার আমরা শূন্যক্রম বিক্রিয়ার লেখচিত্রের সাহায্যে বিভিন্ন সম্পর্কগুলো প্রতিষ্ঠা করার চেষ্টা করব। লেখচিত্রের সাহায্যে, যেমন শূন্যক্রম বিক্রিয়ার বিভিন্ন লেখচিত্র, আমরা লেখচিত্রের সাহায্যে এদের সম্পর্কগুলো প্রতিষ্ঠা করার চেষ্টা করব। খুব সহজ আছে। যেমন 1 নম্বর আমরা দেখব কি, বিক্রিয়ার হার। শূন্যক্রম বিক্রিয়া হার বনাম বিক্রিয়ার হারের সাথে বিক্রিয়ার হার ভার্সাস সময় বা প্রাথমিক বিক্রিয়কের গাঢ়ত্ব। বিক্রিয়ার হারের সাথে বিক্রিয়কের গাঢ়ত্বের লেখচিত্র। তো গণিতের ভাষায় যদি এটা বলি তাহলে কি হবে বলো তো? বিক্রিয়ার হার মানে dA/dt ভার্সাস গাঢ়ত্ব এ। তো এই দুটো রাশির লেখচিত্র কীরকম হবে? খুব সহজে আমরা বলতে পারবো, যেহেতু শূন্যক্রম বিক্রিয়া, আমরা জানি শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার dA/dt সমানুপাতিক গাঢ়ত্ব, বা এখান থেকে আমরা কি জানি -dA/dt সমান kA⁻0। তাহলে এখান থেকে বলতে পারবে যে বিক্রিয়ার হারের সাথে গাঢ়ত্বের সম্পর্ক কীরূপ। এই কথা বোঝা গেছে? তো এই জায়গা থেকে আবার আমরা কি লিখতে পারি, dA/dt সমান k। তাই কিনা বলো? অর্থাৎ A⁻0 = 1। কথাটার মানে হলো বিক্রিয়ার হার কি তাহলে বলো তো? বিক্রিয়ার হার গাঢ়ত্বের উপর নির্ভরশীলই নয়। তাই কিনা বলো? নির্ভরশীল নয়। নির্ভরশীল কি দেখতে পাচ্ছ? A⁻0 মানে 1 বাদ চলে গেল। তাহলে দেখো এই রাশিটার মান এর উপর গাঢ়ত্বের উপর নির্ভরশীলই নয়, কারণ এ তো নেই। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে লেখচিত্রটা কি হবে? লেখচিত্র গাঢ়ত্ব রাশির সমানুপাতিক হবে। গাঢ়ত্ব রাশির সমানুপাতিক। তাই হবে কি না বলো? গাঢ়ত্ব রাশির সমানুপাতিক। তাহলে আমরা যদি লেখচিত্র অঙ্কন করি, এইদিকে যদি টি, এইদিকে মাইনাস বিক্রিয়ার হার dA/dt, তাহলে এরকম একটা লেখচিত্র পাবো। এরকম একটা লেখচিত্র, যেটা কি হবে? গাঢ়ত্ব রাশির সমানুপাতিক হবে। বোঝা গেছে? গাঢ়ত্ব রাশির
সমান্তরাল হবে। এই হলো কোন একটা শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার আর তার গাঢ়ত্ব, বিক্রিয়কের গাঢ়ত্বের লেখচিত্র। বিক্রিয়কের গাঢ়ত্বের সঙ্গে সময়ের লেখচিত্র কীরকম হবে? শূন্যক্রম বিক্রিয়কের গাঢ়ত্বের সাথে সময়ের লেখচিত্র, এটাকে যদি গণিতের ভাষায় বলি তাহলে বিক্রিয়কের গাঢ়ত্ব এ ভার্সাস সময় টি, এই লেখচিত্রটা অঙ্কন করব। যে কোনো একটা লেখচিত্র যখন আমরা ড্র করব তখন ওই যে দুটো রাশি লেখচিত্র অঙ্কন করব সেই দুটো রাশির মধ্যে সম্পর্ক জানাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা সেই সম্পর্কটা যদি নির্ণয় করতে পারি তাহলে খুব সহজে কিন্তু লেখচিত্রটা অঙ্কন করা যায়। যেমন আমরা এখানে দেখব এই দুটো রাশির মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করার চেষ্টা করব। আমরা শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে জানি সমাকলিত রূপ A0 A/KT, তাই কিনা বল, এটা হলো শূন্যক্রম বিক্রিয়া। আমরা কণাকণি যদি গুণ করি তাহলে যে মানগুলো পাবো A0 A সমান KT বা -A সমান KT - A0, অথবা এখান থেকে আমরা যেটা পাবো এটা সমান -KT + A0। দেখো এই সমীকরণটা ঠিক y সমান -mx + c, একটা নেগেটিভ নতিযুক্ত সরলরেখার সমীকরণ। বোঝা গেছে? ফলে খুব সহজে কিন্তু আমরা এই সমীকরণটা থেকে একটা লেখচিত্র অঙ্কন করতে পারবো, যে লেখচিত্রের এই দিকে হলো টি আর এই দিকে হলো এ, এবং এই লেখচিত্রটা যদি অঙ্কন করি তাহলে নেগেটিভ নতিযুক্ত একটা লেখচিত্র পাবো, যার নতি m, দেখতে পাচ্ছ m - k। ফলে নতি কত হবে? নতি সমান -k। এখান থেকে আমরা হার ধ্রুবকের মান সহজে নির্ণয় করতে পারি। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে কোন একটা শূন্যক্রম বিক্রিয়ার বিক্রিয়কের গাঢ়ত্বের সাথে যদি সময় লেখচিত্র অঙ্কন করতে বলে তাহলে নেগেটিভ নতিযুক্ত একটা সরলরেখার সমীকরণ পাওয়া যাবে, এবং এই নতি থেকে আমরা কিন্তু হার ধ্রুবক k এর মান আমরা নির্ণয় করতে পারব। বোঝা গেছে? আমরা আর একটা সমীকরণ দেখব। দেখো অর্ধজীবনকালের সাথে প্রাথমিক গাঢ়ত্বের সম্পর্ক তাহলে কি হবে? অর্ধজীবনকালের শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধজীবনকালের সাথে অর্ধজীবনকাল ভার্সাস প্রাথমিক গাঢ়ত্ব। এই লেখচিত্রটা কীরকম হবে বলো তো? তাহলে গণিতের ভাষায় যদি আমরা সম্পর্ক দুটো জানি তাহলে অনেক সহজ হবে। তাহলে অর্ধজীবনকাল T½ আর প্রাথমিক গাঢ়ত্ব হলো A0, এই দুটো রাশির মধ্যে আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে। তো এই দুটো রাশির মধ্যে সম্পর্ক আমাদের জানা আছে, আমরা খুব জানা না থাকলেও খুব সহজে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা সম্পর্কটা কিন্তু তৈরি করতে পারি কিনা বলো? ঠিক আছে, তাহলে দেখো শূন্যক্রম বিক্রিয়ার সমাকলিত রূপ যেটা, সেটা কি? k = A0। একটা সম্পর্ক থেকেই তো সমস্ত সম্পর্কগুলো আমরা তৈরি করতে পারছি। এই জায়গায় যখন টি এর জায়গায় T½ হবে তখন এ জায়গায় A0/2 হবে। তাহলে কি হবে? A0/2, টি এর জায়গায় হবে T½ যদি এইদিকে নিয়ে আসি তাহলে T½ সমান কী হবে? ভগ্নাংশের যোগ বিয়োগ 2 A0 - A0, তাহলে A0/2k। আমরা অর্ধজীবনকালে এই রাশিমালাটা পেয়েছিলাম। এবার এখান থেকে যদি আমরা একটু গুছিয়ে লিখি, এটা সমান 1/2k × A0। এই সমীকরণটা ঠিক y সমান mx এর মতন, তাই কিনা বলো? যার নতি হলো y/2k, আর এটা হলো মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। বোঝা গেছে? মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে মূল বিন্দুগামী বোঝা গেছে, y সমান mx এর মতন সমীকরণ। আমরা যদি এটা লেখচিত্র অঙ্কন করি তাহলে সেই লেখচিত্রটাই কিন্তু এরকম হবে, যার নতি কত হবে? দেখতে পাচ্ছ নতি m এর সাথে যদি তুলনা করি তাহলে নতি সমান হবে 1/2k। বোঝা গেছে? তাহলে অর্ধজীবনকালের সাথে যদি প্রাথমিক গাঢ়ত্বের আমাদের লেখচিত্র অঙ্কন করতে হয় তাহলে আমরা সেই সম্পর্কটা প্রতিষ্ঠা করে এই জায়গায় সম্পর্কটা পেলাম, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি y সমান mx টাইপের সরলরেখা, যার নতি হলো 1/2k, এবং কেন্দ্রগামী আমরা একটা সরলরেখা পাবো। এই
কোনো অসুবিধা কিছু নেই। তোমরা বলতে পারবে যদি কোনো একটা শূন্যক্রম বিক্রিয়া হয় এবং শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি এ ভার্সাস টি লেখচিত্র অঙ্কন করি, তাহলে এই লেখচিত্রের নতি কত হবে বলো তো? এ ভার্সাস টি শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে নতি কত হবে? শূন্যক্রম বিক্রিয়ার একটা অঙ্ক আমি তুলেছি, এই অঙ্কটাকে আমরা সমাধান করার চেষ্টা করব। শূন্যক্রম বিক্রিয়ার অঙ্ক এমনিতে আমাদের বইগুলোতে খুব কম আছে, কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বা উচ্চ মাধ্যমিকে অনেক সময় দিয়েই দেয়। ফলে আমরা একটা অঙ্ক সমাধান করা কি করে করতে হয় সেই জিনিসটা একটু দেখে নিব। বলেছে শূন্যক্রম বিক্রিয়া বলেই দিয়েছে, প্রারম্ভিক গাঢ়ত্ব দেওয়া আছে, আর কি দেওয়া আছে? অর্ধ জীবনকাল। দুটো বিষয় আমাদের নির্ণয় করতে হবে। একটা হলো হার ধ্রুবক কত, আর বিক্রিয়া শুরু হওয়ার 15 সেকেন্ড পরে বিক্রিয়কের গাঢ়ত্ব কত। এই দুটো রাশিমালা আমাদের নির্ণয় করতে হবে, হার ধ্রুবক আর বিক্রিয়া শুরু হওয়ার 15 সেকেন্ড পরে বিক্রিয়কের গাঢ়ত্ব কত হবে। তো প্রথমে আমি এই চ্যাপ্টারে যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে আগে ডাটাগুলো লিখতে হয়, যে রাশিগুলোর মান প্রদত্ত সেই রাশিগুলো লিখতে হয়। যেমন এখানে শূন্যক্রম বিক্রিয়ার প্রারম্ভিক গাঢ়ত্ব বলেছে, তাহলে আমাদের জানা আছে প্রারম্ভিক গাঢ়ত্ব A0 দিয়ে প্রকাশ করি, 0.98 মল লিটার ইনভার্স। এবং অর্ধজীবনকাল বলে দিয়েছে আমরা T½ দিয়ে প্রকাশ করি, অর্ধজীবনকাল 10 সেকেন্ড। প্রথম অংশে হার ধ্রুবক বের করতে বলেছে, তাহলে K সমান কত। এবং দ্বিতীয় ক্ষেত্রে এটা হলো প্রথম অংশের জন্য, আমরা প্রথম অংশ থেকে আগে হার ধ্রুবক বের করে নিই। তো শূন্যক্রম বিক্রিয়া যে সমাকলিত রূপ আমাদের জানা আছে, শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, আমরা এটাকে যদি সমাধান করি, শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে K ইকুয়াল A0/2K বা T½ আমরা এই জিনিসটা দেখেছি 2T½ অর্ধজীবনকালের সাথে সম্পর্ক, তাই কিনা বলো? তাহলে তাই যদি হয় তাহলে এখান থেকে আমরা সরাসরি মান বসিয়ে দিতে পারো। A0 মান কত? 0.98, 2 ইন্টু অর্ধায়ু কত? 10 সেকেন্ড। এবং এটা যদি আমরা ক্যালকুলেটারে এই মানটা বের করি, আমি উত্তরটা লিখে রেখেছি, মানটা আমাদের বেরোবে 0.049 মল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। এই হলো একটা মান আমরা পেয়ে গেলাম। খুব সহজে, অঙ্কগুলো খুব সহজ, ডাটা দেওয়াই আছে, প্রদত্ত রাশিগুলো দেওয়া আছে, একটা রাশি বের করতে হবে। এবার 15 সেকেন্ড পরে বিক্রিয়কের গাঢ়ত্ব কত হবে। তাহলে এক্ষেত্রে আবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে যদি ডাটা লিখি, T সমান 15 সেকেন্ড এবং এক্ষেত্রে K সমান 0.049। ঠিক আছে, প্রাথমিক গাঢ়ত্বর মান তো আমাদের জানা আছে 0.98, আমাদের বের করতে হবে A সমান কত। এই হলো দ্বিতীয় ক্ষেত্রের রাশিমালা। এখান থেকে আমাদের শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে জানা আছে A0 মাইনাস A সমান KT। এখান থেকে আমাদের A বের করতে হবে, তাহলে A সমান কী হবে? A সমান A0 মাইনাস KT। মানগুলো বসিয়ে দাও। A0-র মান কত আছে? 0.98 মাইনাস K এর মান কত? 0.049, T এর মান 15। এবং ক্যালকুলেটারে এই মানটা যদি বের করি, মানটা আমি লিখে রেখেছি, তাহলে মান বেরোবে 0.245 মল পার লিটার। এই হলো A0-র মান। আমরা খুব সহজে কিন্তু শূন্যক্রম বিক্রিয়ার অঙ্ক করতে পারি। এই দুটো মান বের করতে বলেছে, তাই কিনা বলো? তোমরা বলতে পারবে যে শূন্যক্রম বিক্রিয়া, যদি শূন্যক্রম বিক্রিয়ার গাঢ়ত্বটাকে বলেছে মল লিটার ইনভার্স, আর সময়টাকে বলেছে সেকেন্ড যদি হয়, তাহলে হার ধ্রুবক K এর একক কী হবে? এর একক কী হবে বলো তো? শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে শূন্যক্রম বিক্রিয়ার বলে দিয়েছে গাঢ়ত্বের একক মল পার লিটার, সময়ের একক যদি সেকেন্ড হয়, তাহলে হার ধ্রুবক K এর একক কী হবে। এই হলো আজকের আলোচনা। নিশ্চয় বুঝতে পারলে বেশ কিছু নতুন নতুন টার্ম নিয়ে প্রথম অংশে আমরা কথা বললাম, যেমন বিক্রিয়ার কৌশল, অন্তর্বর্তী ধাপ, মৌলিক বিক্রিয়া, জটিল বিক্রিয়া এবং বিক্রিয়ার ক্রম আর আণবিকতার মধ্যে পার্থক্য। আণবিকতা ভীষণ ইম্পর্টেন্ট একটা টার্ম। সেই সঙ্গে শূন্যক্রম বিক্রিয়ার সমাকলিত রূপ এবং শূন্যক্রম বিক্রিয়ার বিভিন্ন রাশিমালাগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক প্রতিষ্ঠা। সেই সঙ্গে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন রাশিগুলোর মধ্যে লেখচিত্র অঙ্কনের মাধ্যমে সম্পর্ক প্রকাশ।
আমার দিক থেকে তো আমি বোঝাবার চেষ্টা করলামই, তোমরাই বলবে কেমন লাগলো ক্লাসটা, অবশ্যই কমেন্টস করে জানাবে। সেই সঙ্গে শূন্যক্রম বিক্রিয়া এবং আজকের যে নতুন নতুন রাশিগুলোর সম্পর্কে তোমাদের বহুদিন সঠিক ধারণা বজায় থাকবে, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা এখানে শেষ করছি।